হ্যালো ক্যালিবিয়ান, কুইন ফারিস্তা অন্তিম পর্বের সকল রহস্য উন্মোচন করতে আপনাদের মাঝে চলেই আসলাম। আজকেই হয়তো ফারিস্তার সকল রহস্য উন্মোচন করা হবে। তাই এখনো যারা ফারিস্তা চ্যাপ্টার 1 এবং ফারিস্তা চ্যাপ্টার 2 এর বিগত এপিসোডগুলো শুনেননি, তারা অবশ্যই ডিসক্রিপশন অথবা লিঙ্ক থেকে বিগত এপিসোডগুলো শুনে নেবেন, কারণ আজকেই হয়তো এই পর্বের সকল রহস্য উন্মোচন করা হবে। আর আজকের পর্বটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকের পর্ব শেষে অবশ্যই একটি বিশাল চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। শুরুতেই বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সোজা গল্পে চলে যাই। জিজা দরজা খোলার জন্য এগিয়ে যেতে লাগলো, আর জান্নাত হাসতে হাসতে সোফা থেকে উঠে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে দরজা খুলে দেওয়ার জন্য। তালিফ ভেতর থেকে এখনো চিল্লা ফাল্লা করছে, জিজা দরজার ছিটকানি ধরে টানাটানি করছে, কোনো কারণে সেটা আটকে গেছে। এদিকে জান্নাত ওয়াশরুমের লাইট চালিয়ে দরজা খুলে দিতেই তালিফ জিজার ওপর রাগান্বিত হয়ে বাইরে বেরিয়ে এসে বলতেই যাবে এগুলো কি ধরনের। এর মাঝে জিজা মেইন দরজা খুলে দিল। বিকট আওয়াজে বজ্রপাতের মতো শব্দ হয়ে জিজা হাওয়ায় ভেসে তালিফ আর জান্নাতের মাঝে দিয়ে উড়ে গিয়ে উপাসের দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। তার সাথে ঘরে প্রবেশ করলো কালো হুড়ি পরা কয়েকজন লম্বা লম্বা দানব। তাদের সবার হাতে ধারালো অস্ত্র এবং সবার শরীর থেকে এক ধরনের ধোঁয়া বের হচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের শরীরে আগুন জ্বলছে। তালিফ আতঙ্কিত হয়ে একবার ওই ভয়ানক দানবের দিকে দেখলো, আবার জিজার দিকে দেখলো। জিজা ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। দৌড়ে জিজার কাছে গিয়ে দেখলো নাক মুখ দিয়ে কালো রঙের রক্ত বের হচ্ছে। জান্নাত একাই তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমরা জানো না কাকে আঘাত করছো? রানী ফারিস্তার মেয়েকে আঘাত করার পরিণাম খুব খারাপ হবে। দানবগুলো একে অপরের দিকে তাকিয়ে কোনো কথা না বলে জান্নাতের দিকে এগিয়ে আসতে লাগলো। জান্নাত তাদের বিভ্রান্ত করার জন্য পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে গিয়ে পিঠ ঠেকালো। তারা জান্নাতকে ধরতেই যাবে, তখন জান্নাত ঘাড় কাত করে তাদের পেছন থেকে একটা হাসি দিয়ে বলল, শিকার তো গেয়া। তার পেছনে তাকিয়ে দেখলো তালিফ আর জিজা সেখানে নেই। প্রচন্ড রেগে হুঙ্কার দিয়ে তাদের একজন জান্নাতকে ধরে বাসার জানালা ভেঙে বাইরে ফেলে দিল। এদিকে তালিফ জিজাকে কাঁধে নিয়ে রাস্তা ধরে হদন্তদন্ত ছুটতে চলছে এবং বারবার পেছনে তাকাচ্ছে। জিজা এখন অজ্ঞান হয়েছে। তালিফ বুঝতে পারছে না এই সামান্য আঘাতে জিজা এতটা আহত হলো কিভাবে। তাহলে তারা কি জিজার চেয়ে বেশি শক্তিশালী ছিল? তালিফ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, শ্বাস প্রশ্বাস খুব জোরে জোরে চলতে লাগলো। হাঁপিয়ে হাঁপিয়ে তবু দৌড়ে যাচ্ছে ভাঙা ভাঙা পায়ে। হঠাৎ আকাশে কালো মেঘ ঢেকে যেতে লাগলো। বিদ্যুৎ চমকানোর শব্দে তালিফের আত্মা কেঁপে উঠছে বারবার। একটু দূরে যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাথে প্রচন্ড ঝড়ো হাওয়া। তালিফ সামনে এগোতেই পারছে না বাতাসের ধাক্কায়। বৃষ্টির পানির স্পর্শে জিজার জ্ঞান ফিরে এলো। কাঁধ থেকে জিজা আস্তে করে ডাক দিল, বাবা। তালিফ চমকে গিয়ে একটা গাছের নিচে থামলো। এই প্রথম জিজা তালিফকে বাবা বলে ডেকেছে। তালিফ জিজার জ্ঞান ফেরা দেখে খুশিতে জিজাকে কাঁধ থেকে নামিয়ে সেখান থেকে জড়িয়ে ধরলো আর বলল, কিচ্ছু হয়নি তোমার, এই তো বাবা আছে তোমার সাথে। জিজা টিপি টিপি চোখে তালিফের দিকে তাকিয়ে বলল, ওরা আমাকে এমন কিছু দিয়ে আঘাত করেছে যার ব্যথা আমি সহ্য করতে পারিনি বাবা। ওরা হয়তো সাধারণ কেউ না, ওদের কাছে অনেক শক্তি, আমাকে মেরে ফেলবে ওরা। তালিফ জিজার মুখে বৃষ্টির পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, কে মারবে আমার মেয়েকে? আমি এখনো বেঁচে আছি, তোমার কিচ্ছু হতে দিব না আমি। হঠাৎ তালিফ খেয়াল করলো তারা চলে এসেছে। চারদিক থেকে গোল হয়ে গিয়ে আসছে কয়েকজন কালো হুডি পরা সেই দানবগুলো। তালিফ জিজাকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কারা তোমরা? সময় থাকতে নিজেদের বাঁচাও। একবার যদি রানী ফারিস্তা এসে যায় তাহলে কেউ মাথা নিয়ে ফিরতে পারবে না। এই প্রথম জিজা এত ভয় পেয়েছে। শক্ত করে তালিফকে জড়িয়ে ধরে রেখে জিজার মাঝে ন্যূনতম শক্তি নেই কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য। দানবগুলো মাঝে মাঝে একজন রোবটিক কণ্ঠে বলল, দুর্বল প্রাণী তোমার, নিজের জীবন নিয়ে চিন্তা করা উচিত। একটা সুযোগ দিচ্ছি, এই বাচ্চাকে আমাদের হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যাও। তালিফ কিছু না বলে জিজাকে কোল থেকে ঘুরিয়ে কাঁধে রাখলো আর বলল, পারলে এসে নিয়ে যা। একটা দানব এগিয়ে আসতে লাগলো ঠক ঠক পায়ে ফেলে। তালিফ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, এগিয়ে আসার দিকে। বিদ্যুৎ চমকানোর আলোতে একটু করে দানবগুলোর ভয়ানক চেহারা দেখা যাচ্ছিল। দানব তালিফের সামনে সিজাকে নেওয়ার জন্য হাত বাড়াতে প্রচন্ড শব্দ করে একটা বজ্রপাত হলো। এর সাথে দানবটা উড়ে গিয়ে সবাইকে ছড়িয়ে অনেক দূরে পড়লো। তালিফ অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে পড়লাম আমি? পেছনে দৃশ্যমান হলো পাইথনের ভয়াবহ রূপ। পাইথন বলল, এটা আমি করেছি। তালিফ চমকে গিয়ে সরে গেল এবং পেছনে পাইথনকে দেখে বলল, আরে তুমি? পাইথন তালিফকে সাইড হতে বলল, এখন এত কথা বলার সময় নেই, তালিফ রানী ফারিস্তা আমাকে পাঠিয়েছে। দানবগুলো পাইথনকে এখানে দেখে প্রচন্ড রেগে বলল, বিশ্বাসঘাতক।
পাইথন এক লাফ গিয়ে এক দানবের শরীর থেকে কামড় দিয়ে মাথা আলাদা করে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, বিশ্বাসের কথা ভুলে যা, আজকে আমি শুধু ঘাতক তোদের জন্য। দানবগুলোর একজন হাসতে হাসতে বলল, তাহলে তুইও মরবি আজ। আমার কাছে ভ্যাম্প মারার তরবারি আছে, দেখ। এক আঘাতেই শক্তিশালী ভ্যাম্প একদম নিস্তেজ হয়ে গিয়েছে, তবে ওর ভাগ্য ভালো, আমার ওকে মারতে চাই না। রাজা দিমিত্রি বলেছে ভ্যাম্পকে জীবিত নিয়ে যেতে। পাইথন অবাক হয়ে বলল, তার মানে রাজা জানতো আমি রানী ফারিস্তার হয়ে কাজ করছি? দানব বলল, কোনো সন্দেহ থাকা উচিত না, ডালিয়া অনেক আগেই তোমার মুখোশ খুলে দিয়েছে রাজার কাছে। পাইথন বলল, তাহলে এই ব্যাপার। আর পুতুলটাও ডালিয়া রাজার আদেশেই নিয়ে গিয়েছে, তাই না? আমাকে ধরিয়ে দিয়েছে নকল পুতুল। দানব বলল, এই তো বুঝতে পেরেছ, এখন আমাদের পথ থেকে সরে যাও। তোমার সাথে আমাদের কোনো বোঝাপড়া নেই, তোমার শাস্তি তো রাজা নিজেই দেবে। এই ভ্যাম বাচ্চাটা আমরা নিয়ে যাব, তুমি বাধা দিলে রাজার অপেক্ষায় থাকবো না, আমরাই তোমাকে মেরে ফেলবো। পাইথন একবার তালিফের দিকে তাকালো, তালিফ জিজাকে শক্ত করে ধরে রেখেছে। তালিফ বলল, তুমি চলে গেলে যাও পাইথন, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত জিজাকে ওদের হাতে তুলে দিব না। পাইথন দানবগুলোর দিকে তাকে একটু মুচকে এসে বলল, রাজা দিমিত্রি আর সহজ সরল ডালিয়া মিলে তো দেখি আমার সাথে ডাবল গেম খেলে দিল, কিন্তু আমি তো ইফরিত জিনের শেষ বংশধর, বাবাকে নিজের অজান্তেই কথা দিয়েছিলাম হার মানবো না, কথা তো রাখতেই হবে। দানবগুলো বুঝে গেল পাইথন বাধা সৃষ্টি করবেই, তাই তারা একসাথে পাইথনের উপর ঝাঁপিয়ে পড়লো। পাইথন এবার নিজের মাঝে থাকা সব রাগ ঝালো তাদের উপর এক এক করে তাদের চিরে ফেলতে লাগলো। যার হাতে ভ্যাম্প মারা তরবারি ছিল সে বারবার পাইথনকে সেই তরবারি দিয়ে একটা আঘাত করার চেষ্টা করছে, কিন্তু পাইথন এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে তার সামনে তারা দাঁড়াতেই পারছিল না। তাদের শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তালিফ জিজাকে নিয়ে সেগুলো থেকে নিজেদের বাঁচাচ্ছিল। ভ্যাম্প মারার তরবারির হাত থেকে পড়ে গেল। তালিফ দৌড়ে গিয়ে তরবারি নিজের হাতে নিয়ে এলো এবং চোখ বন্ধ করে বলল, জিজা শক্ত করে বাবাকে ধরে রাখো। এই বলে তালিফ ও তরবারির আঘাতে এক একটা দানবকে আলাদা করে ফেলতে লাগলো। মন্ত্রপুত তরবারি হওয়ার কারণে এই আঘাতেই তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তালিফ বলল, জীবনে গাজর এভাবে কাটিনি, আজকে এই দানবগুলোকে যেভাবে কাটছি মজা লাগছে। জিজা আস্তে আস্তে বলল, আচ্ছা বাবা, গাজরের ইংরেজি ক্যারট হলে মূলার ইংরেজি হোয়াইট ক্যারট কেন হলো না? তালিফ বলল, কারণ মূলা আলাদা ইংরেজি শব্দ ডিজার্ভ করে মামুনি। মূলার মাঝে এমন শক্তি আছে যা গাজরের মাঝে নেই। টিকিটের সিরিয়াল বা বিদ্যুৎ বিল জমা দেওয়ার সিরিয়াল 1 মিনিটে ভঙ্গ করার ক্ষমতা আছে মূলার মাঝে। জিজা বলল, ফালতু কথা বন্ধ করো, পেছন দিক থেকে একটা আসছে। তালিফ পেছনে ঘুরে তরবারি সোজা করে ধরলো। একটা দানব এসে একদম তরবারিতে বিঁধে গেল। তালিফ লাথি দিয়ে তাকে ফেলে দিল। সবাই মারা শেষ। পাইথন আকাশের দিকে তাকিয়ে রাগে প্রচন্ড জোরে চিৎকার করলো। পাইথনের চিৎকারের সাথে বজ্রপাতের শব্দে এক নিস্তব্ধ পরিবেশের সৃষ্টি হলো। তালিফ এগিয়ে বলল, পাইথন তোমাকে অনেক ধন্যবাদ, সময় মতো এসে আমাদের সাহায্য করেছো, তবে তুমি হয়তো বড় বিপদে আছো। পাইথন নিজেকে স্বাভাবিক করে বলল, আমাদের জীবনটা সাগরের ঢেউয়ের মতো তালিফ, সব সময় সমান তালে চলে না। সত্যি আমি এখন বিপদে আছি। আমি নিজের জন্য ভাবি না, আমি ভাবছি আমার পুরো জাতিকে যে ধ্বংস করে দিল তাকে না মেরেই আমার মৃত্যু হয়ে যাবে। তালিফ বলল, চিন্তা করো না, ফারিস্তা তোমাকে সাহায্য করবে। পাইথন বলল, হয়তো সে নিজেও বিপদে আছে। তালিফ বলল, কি বলতে চাচ্ছ তুমি? পাইথন ভাবতে ভাবতে একটু এগিয়ে গিয়ে বলল, ডালিয়া আমাকে ধোকা দিয়েছে, তার মানে আসল পুতুল এখন রাজা দিমিত্রির কাছে আছে। সে চাইলেই সেখানে বসে জিজাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্যই সে জিজাকে প্রাণে না মেরে নিয়ে যেতে বলেছে। দৃশ্যে চলে গেল ভুল রাজ্যে। রাজা দিমিত্রি পুতুলটা হাতে নিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, কি সুন্দর, কি সুন্দর, আমি এখন চাইলেই এক মহাশক্তিশালী ভ্যামকে নিয়ন্ত্রণ করতে পারবো। ফারিস্তা এবার কি করবে? কিছুই না, বরং সে ফারিস্তার মেয়েই না, এই ভ্যাম তো আমার সিংহ গারকুনের মেয়ে। খুব তাড়াতাড়ি তাকেও মুক্ত করবো আমি ফারিস্তার কারাগার থেকে। সেটা কে করবে? কে করবে? রাজা নিজেই বললে, সেটা করবে আমার বাচ্চা ভ্যাম। নিজের সন্তানের মতো লালন পালন করা বাচ্চা যখন ফারিস্তাকে কুপিয়ে কুপিয়ে মারবে, কি দৃশ্য হবে সেটা, তাই না ডালিয়া? আমরা দেখতে পাই সামনেই ডালিয়া দাঁড়িয়ে আছে। এখন তার সহজ সরল চেহারাটা সম্পূর্ণ বদলে গিয়েছে। ঠোঁটগুলো সম্পূর্ণ কালো আর চোখ ভয়ানক রকম লাল টকটকে, চুলে অনেকগুলো সাপের মতো বেনি করা। যুদ্ধের পোশাকে ডালিয়া। রাজা দিমিত্রি বলল, এই জন্য পুরো কৃতিত্ব তোমার ডালিয়া। কি অভিনয় করেছো এত বছর। পাইথনকে বুঝতেই পারিনি তুমি আমার গুপ্তচর। আমি জানতাম পাইথন একদিন না একদিন সত্যিটা জানতে পারবে, কিন্তু কবে জানতে পারবে সেটা জানতাম না। আর সত্যিটা জানার পর সে যেন আমাকে মারার আগে আমি জেনে যাই, তাই তোমাকে পাইথনের আশেপাশে রেখেছিলাম সব সময়। আর তুমি সেটা খুব ভালোভাবেই পূরণ করেছো। ডালিয়া মাথা চুকিয়ে কুর্নিশ করে বলল, আমার প্রাণ আপনার জন্য কোরবান হোক মহামান্য রাজা। পাইথন তো আমাকে পাত্তাই দিতে চাইতো না। ভেবেছিলাম আমি আমার দায়িত্ব ব্যর্থ হয়ে ফিরবো, কিন্তু সময় মতো ঠিকই সে আমার প্রতি দুর্বল হতে শুরু করলো। আর আমি তার কাছ থেকে সবচেয়ে দামি জিনিসটাই কেড়ে নিলাম। রাজা হাসতে হাসতে বলল, বেচারা পাইথন, এখন তো সে নিজেকেও বিশ্বাস করবে না। এই বলে ডালিয়া আর রাজা দুজনেই
হাসতে লাগলো। দৃশ্য চলে এলো পৃথিবীতে। তালিফ জিজাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। পাইথন বলল, রানী ফারিস্তা হয়তো খুব শীঘ্রই এসে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো। জিজা তালিফের কাঁধ থেকে মাথা ঘুরিয়ে বলল, তোমার হাতের এখন কি অবস্থা পাইথন? তালিফ পাইথনের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, দেখো এই অবস্থাও ওর মুখ বন্ধ হচ্ছে না। পাইথন একটু হেসে বলল, হাতের অবস্থা তো ভালো, কিন্তু কয়েকদিন সকালবেলা অনেক সমস্যা হয়েছিল। তুমি ইচ্ছে করে আমার বাম হাত ভেঙে দিয়েছিলে, তাই না? জিজা বলল, তাহলে আসেন এবার ডান হাতটাও ভেঙে দেই, এক হাত ভাঙলে বিয়ে হয় না। পাইথন বলল, থাক থাক, আমার বিয়ে করার ইচ্ছে নেই, আমার হাত সামলাতে থাকলেই হবে। তালিব বলল, রাখো তো এসব কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম জান্নাত বাসায় ছিল, তার জন্য আমি জিজাকে নিয়ে বাসা থেকে পালাতে পেরেছিলাম। এখন সে কেমন আছে জানি না। এদিকে আমরা দেখতে পাই জান্নাত জানালা ভেঙে বাসার পেছনে ছোট একটা নালার মাঝে পড়েছে। পানি থাকার কারণে জান্নাতের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে শরীরে অনেক জায়গায় কেটে গিয়েছে। জান্নাত কাতরাতে কাতরাতে নালা থেকে উঠে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে লাগলো। জান্নাত ভাবছে, তারিফ কি জিজাকে নিয়ে পালাতে পেরেছে? তারা জিজার কোনো ক্ষতি করে ফেলেনি? এই ভেবে অনেক কষ্টে উঠার চেষ্টা করলো। দুইবার উঠেও আবার পড়ে গেল। গাছ ধরে উঠে দাঁড়ালো কোনো রকম। এগিয়ে যাওয়ার চেষ্টা করতে আবার পড়ে যেতে লাগলো। নিচেই একটা গাছের শিকড় চোখা হয়ে আছে। জান্নাত নিচে পড়লে সেটা তার পেটে ঢুকে যাবে সোজা। এর মাঝে একটা হাত জান্নাতকে ধরে ফেললো। জান্নাত কিছু বুঝে ওঠার আগেই এক টানে সে জান্নাতকে তার বুকে টেনে নিয়ে বললো, আপনি ঠিক আছেন? জান্নাতের সবকিছু কেমন যেন ঘুরতে লাগলো। শরীরে অতিরিক্ত আঘাতের জন্য জান্নাত দুর্বল হয়ে পড়ছে। সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে। ঝাপসা চোখে জান্নাত তাকে সাহায্য করা ব্যক্তির দিকে তাকিয়ে কোনরকম বলল, বিশ্বাসঘাতক। এই বলে তার বুকে জ্ঞান হারালো জান্নাত। আমরা দেখতে পাই এটা ছিল পাইথন। পাইথন নিজেই বলে উঠলো, আমি তো তাকে সাহায্য করলাম, তাহলে সে আমাকে বিশ্বাসঘাতক বললো কেন? ফেলে রেখে চলে যাব নাকি? জ্ঞান ফিরলে না জানি আবার আমার উপর কি দোষ চাপায়, না থাক নিয়েই যাই। তালিফ বাসায় এসে জিজার চেহারা রক্ত পরিষ্কার করে দিচ্ছে। জিজা বলল, আচ্ছা বাবা, তারা আমার কাছে কি চায়, আর ওই পুতুলটার সাথে বা আমার কি সম্পর্ক? তালিফ বলল, তারা তোমার মাঝে থাকা শক্তি চায় মামুনি, তারা চায় তোমার এই শক্তি খারাপ কাজে ব্যবহার করতে, এমনকি তোমাকে ব্যবহার করে তোমার মা এবং আমাকেও মেরে ফেলতে চায় তারা। জিজা তালিফকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, বললেই হলো, তারা যদি আমার সব শক্তিও নিয়ে যায় তবুও তো আমি আমার মা আর তোমাকে আঘাত করব না, কারণ তোমরা আমার শক্তিতে থাকো না, তোমরা থাকো আমার হৃদয়ে। তালিফ ও জিজাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মামুনি, আমি সেটা জানি, তুমি কখনো আমাদের ক্ষতির কারণ হবে না। এর মাঝে পাইথন জান্নাতকে করে নিয়ে চলে আসলো। তালিফ বলল, কি হয়েছে তার, ঠিক আছে তো? পাইথন বলল, জানি না, আমাকে বিশ্বাসঘাতক বলে আমার বুকে লুটিয়ে পড়লো। তালিফ বলল, সেদিন তোমার রূপ ধারণ করে সে পুতুল নিতে এসেছিল, তাই সে ভেবেছে সেটা তুমি, এখন তোমাকে দেখে সে তাকেই মনে করছে। পাইথন বলল, ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে তার জ্ঞান ফিরে আসলে ভুল ভাঙিয়ে দেওয়া যাবে, কিন্তু সে তো নোংরা হয়ে যাচ্ছে নালায় পড়ে, তার জামা কাপড় পরিবর্তন করতে হবে, কে করবে সেটা? তালিফ বলল, তুমি একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তারপর তুমি তার জামা কাপড় বদলে দাও। পাইথন বলল, হুর মিয়া, আমি মেয়ের রূপ ধারণ করলেও তো ভিতরে আমি ছেলেই থাকবো, খুবই খারাপ আইডিয়া এটা। তখনই দরজার কাছ থেকে কেউ বললো, তাহলে ভালো আইডিয়াটা আমিই দেই, আমিই করছি এটা। জিজা বলে উঠলো, মা তুমি এসেছো? ফারিস্তা এসে জিজাকে কোলে নিয়ে চুমু খেতে খেতে বলল, হ্যাঁ মা, আমি এসেছি, তুমি ঠিক আছো তো? জিজা বলল, একটু ব্যথা পেয়েছি, তারা আমাকে অন্যরকম ভাবে আঘাত করেছিল মা, তাই আমি তাদের সাথে লড়াই করতে পারিনি। ফারিস্তা বলল, আমি জানি সেটা, তুমি ঠিক আছো, এতেই আমি খুশি। তালিফ বলল, এত দেরি করলে কে আসতে? আমার মুখটা কেমন উদাস উদাস লাগছে, কি হয়েছে? ফারিস্তা জিজাকে ছেড়ে তালিফকে জড়িয়ে ধরে বলল, আমার কলিজাকে দাফন করে আসলাম। তালিফ অবাক হয়ে বলল, তাইবার কি হয়েছে? ফারিস্তার চোখে পানি টলমল করেছে। ফারিস্তা বলল, তাইবার রক্ত তাকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছিল তালিফ, যদিও তার মন সবসময় আমার জন্য কেঁদেছিল। তালিফ ফারিস্তার চোখের পানি মুছে দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ জিজা বলল, মা আমার চোখ খুব জ্বালাপোড়া করছে, কিছু একটা হচ্ছে আমার চোখে। ফারিস্তা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখলো জিজার চোখের মনি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এক পর্যায়ে পুরো চোখটা কালো কুচকুচে রং ধারণ করলো। জিজার চেহারার মাঝে কালো কালো দাগ ভেসে উঠতে লাগলো। ফারিস্তা হন্তদন্ত হয়ে বলল, কি হচ্ছে এগুলো জিজা, কি হচ্ছে? পাইথন আস্তে করে বলল, পুতুলটা রাজা দিমিত্রির হাতে আছে এখন। রাজা দিমিত্রি নীল আলো বিশিষ্ট একটা কক্ষে বসে জিজার পুতুলটা নিয়ে অদ্ভুত ভাবে তন্ত্রমন্ত্র করছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কালো হুডি পরা সেই দানবগুলো। রাজা এক এক করে পুতুলটার শরীরে অনেকগুলো সুই ঢুকিয়ে দিল। সবশেষে দুই চোখে দুইটা সুই ঢুকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলল, ভ্যাম্প এখন আমার কাছে ছুটে আসবে, যে তার সামনে দাঁড়াবে তাকেই মেরে ফেলবে। এদিকে আমরা দেখতে পাই জিজার শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্ষত তৈরি হয়েছে, যেমনটা সুই দিয়ে খোঁচা মারলে হয়, সেখান থেকে রক্ত বের হচ্ছে। জিজা প্রচন্ড যন্ত্রণায়
চোখ জ্বলছে আর বলছে সবাই আমার কাছ থেকে দূরে সরে যাও, মা বাবা তোমরাও সরে যাও, আমি চাই না আমার হাতে তোমরা আঘাত পাও। ফারিস্তা আতঙ্কিত হয়ে পড়লো। তালিফা পাগলের মতো করতে করতে বলল, ফারিস্তা কিছু একটা করো, জিজাকে বাঁচাও। পাইথন বলল, এরা দিমিত্রি জিজাকে নিয়ে যেতে চাইছে, এটা হতে দিতে পারি না আমরা। জিজা হঠাৎ করে শান্ত হয়ে বলল, চুপ করো। খাটের উপর নিচের দিকে মাথা দিয়ে বসে আছে, কোনো নড়াচড়া করছে না। সবাই এটা দেখে চুপ হয়ে গেল আর একে অপরের মুখের দিকে তাকালো। তালিফ আস্তে করে ডাক দিল, জিজা। কোনো উত্তর এলো না। জিজা মাথা নিচু করে অদ্ভুত ভাবে বসে আছে। ফারিস্তা তালিফের হাত চেপে ধরে জিজাকে ডাক দিল, জিজা কি হয়েছে তোমার? এবারও কোনো উত্তর এলো না, কিন্তু গোঙানির মতো শব্দ করতে লাগলো। পাইথন ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজার সামনে দাঁড়িয়ে বলল, জিজা তুমি নিজেকে ভুলে যেও না। তুমি। পাইথন তার কথা শেষ করার আগে জিজা আস্তে আস্তে মুখ তুলে পাইথনের দিকে তাকালো। পাইথন জিজার রূপ দেখে একদম চুপসে গেল। হাতের ইশারায় পাইথনকে হাওয়ায় ভাসিয়ে তুলে জিজা ঝাঁঝালো কণ্ঠে বলল, বলেছি না আমার কাছ থেকে দূরে থাকতে, কাছে এসেছিস কেন? এই বলে পাইথনকে ছুঁড়ে ফেলে দিল ঘরের দরজা ভেঙে বাইরে। তালিফ আর ফারিস্তা চোখ বড় করে তাকিয়ে দেখলো জিজার চোখগুলো সম্পূর্ণ কালো রং ধারণ করেছে, চেহারায় ভীতিকর দাগ ফুটে উঠেছে, হাতের নখ চোখা হয়ে গিয়েছে আর কপালে সেই সাপের চিহ্নটা থেকে আলো ছড়াচ্ছে। ফারিস্তা এগিয়ে যেতে চাইলে তালিফ আটকে দিয়ে বলল, না ফারিস্তা, সে এখন আর আমাদের মেয়ে না, সে সম্পূর্ণরূপে খারাপ শক্তিতে পরিণত হয়েছে। ফারিস্তা কাঁদে কাঁদে গলায় বলল, কিন্তু জিজাকে আমি এভাবে হারিয়ে যেতে দিব না তালিফ, আমার বিশ্বাস ও আমাদের কোনো ক্ষতি করবে না। কিছু বুঝে ওঠার আগে জিজা এক লাফে এসে তালিফের উপর ঝাঁপিয়ে পড়লো, তালিফের গলা চেপে ধরে তার বুকের উপর বসে পড়লো। ফারিস্তা ছিটকে এদিকে পড়ে গেল। জিজার ঠোঁট ভেদ করে দুইটা সুচালো দাঁত বের হয়ে এলো। তালিফ ভয় না পেয়ে সুন্দর করে হাসি দিয়ে সেই কথাটা বললো যেটা জিজা বলেছিল, তারা যদি আমার সব শক্তিও কেড়ে নেয় তবুও আমি আর মা বাবাকে আঘাত করবো না, কারণ তোমরা আমাদের শক্তিতে না হৃদয় আছো। এটা শুনে জিজা কিছুটা শান্ত হতে নেয়। জিজার চোখ থেকে পানি পড়ছে। জিজা কিছুক্ষণের জন্য নিজের মাঝে ফিরে এসে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি জানি না এগুলো কি হচ্ছে, আমাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, তোমরা আমার কাছ থেকে দূরে চলে যাও। ওইদিকে রাজা দিমিত্রি জিজার পুতুল নিয়ে বিভিন্ন ভাবে তন্ত্রমন্ত্র করে যাচ্ছে। জিজার মাঝে থাকা ভালো শক্তি সে শুষে নিচ্ছে সুই ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে। জিজা যেন সম্পূর্ণ তার বশে চলে আসে, সেজন্য পুতুলটার উপর নিজের হাত কেটে রক্ত ঠেলে দিল। এদিকে রাজার তন্ত্রমন্ত্রের ব্যাপারে জিজা বেশিক্ষণ নিজের মাঝে থাকতে পারলো না, আবার জেগে উঠলো তার মাঝে থাকা শয়তান। জিজা কাঁদতে কাঁদতে আবার ভয়ঙ্কর ভাবে হাসা শুরু করলো। হাসতে হাসতে যা তালিফের গলায় কামড় বসিয়ে দিল সুচালো দাঁত দিয়ে। তালিফ কুপুরে উঠলো ব্যথায়। ফারিস্তা এবার আর কোন উপায় না পেয়ে জিজাকে আঘাত করার সিদ্ধান্ত নিল। বিদ্যুৎ বেগে গিয়ে জিজাকে ধরে এক হাত উঠিয়ে আছাড় দিল। আছাড় দিয়েও ফারিস্তা আবার সাথে সাথে জিজাকে জড়িয়ে ধরে বলল, এটা আমি কি করলাম? জিজা ঠিক আছো মা? আমি ইচ্ছে করে করিনি এটা। কিন্তু জিজা এখন নিজের মাঝে নেই, তাই সে ফারিস্তার ঘাড়ে কামড় দিয়ে বসলো। ফারিস্তা চিৎকার করে জিজাকে ছুঁড়ে ফেলে দিল। তালিব ঘাড়ে হাত দিয়ে চেপে রক্ত বন্ধ করে কোনো মতো উঠে এসে ফারিস্তার কাছে দাঁড়িয়ে বলল, কি করবো এখন আমরা? ফারিস্তাও নিজের ঘাড়ে হাত দিয়ে হাত সামনে এনে দেখলো রক্ত বের হচ্ছে। ওইদিকে সামনে জিজাও রক্ত মাখা দাঁত বের করে উদ্ভট ভাবে হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ধ্বংসের কাছে নিজেকে ধ্বংস হতে দেখা কিভাবে সহ্য করবে তোমরা? আমি সব ধ্বংস করে দেব, আমার মস্তিষ্কে ঢুকে দেখো, ধ্বংস ছাড়া আর কিছুই পাবে না। ফারিস্তা তালিফের দিকে তাকিয়ে বলল, এখন সেটাই করতে হবে যার জন্য আমরা সবসময় ভয়ে ছিলাম। ওইদিকে রাজা দিমিত্রি পুতুলটা নিজের মাথার সাথে চেপে ধরে বলতে লাগলো, রানী ফারিস্তা মরবে, তালিফ মরবে, আর পাইথনকে জীবিত আমার পায়ের কাছে দেখতে চাই। এই একই কথায় দেখে জিজার মস্তিষ্ক বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। জিজা আর কোনো কিছু না ভেবে ফারিস্তার উপর আক্রমণ করে দিল। ফারিস্তার সুযোগ পেয়েও জিজাকে আঘাত করছে না ঠিক মতো। জিজাকে আঘাত করতে গিয়েও ফারিস্তার হাত কাঁপছে, কিন্তু জিজা সম্পূর্ণ শক্তি দিয়ে ফারিস্তাকে আঘাত করতে লাগলো। ফারিস্তার মুখমণ্ডল রক্তাক্ত করে ফেললো মারতে মারতে। তালিব বুঝতে পারলো ফারিস্তা জিজাকে ইচ্ছে করেই আঘাত করছে না। তালিব ফারিস্তাকে বাঁচানোর জন্য জিজাকে নিজের দিকে আকৃষ্ট করলো। ফ্লোরে পড়ে থাকা একটা কলম ছুঁড়ে মেরে কলমটা সোজা জিজার কপালে গিয়ে লাগলো। জিজা ফারিস্তাকে উঠিয়ে দেয়ালের টিভির দিকে মারলো। ফারিস্তা টিভির সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল প্রচন্ড আহত অবস্থায়। টিভি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জিজা তালিফের দিকে এগিয়ে আসতে লাগলো। তালিফ এক পা দু পা করে পিছাতে পিছাতে বলল, কাল সাপ দিয়ে এতদিন দুধ কলা পুষেছি। এর মাঝে বিদ্যুৎ বেগে পাইথন এসে জিজাকে ধাক্কা মেরে ফেললে বলল, ওটা উল্টো হবে তালিফ, ওটা হবে কাল দুধ দিয়ে এতদিন কাল সাপ পুষেছি। এর মাঝে আবার জান্নাত এসে পাইথনের পাশে দাঁড়িয়ে বলল, গাধার দল, এটা দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি হবে। পাইথন বলল, আরে বাহ, আপনার জ্ঞান ফিরলো কখন? আর কিছুক্ষণ পরে হুশ এলে হয়তো আপনি বেঁচে যেতেন। এখন আমাদের সাথে জিজা আপনাকেও মারবে। জান্নাত বলল, তাহলে কি আবার অজ্ঞান হয়ে যাওয়া উচিত আমার? এইসব কথা শুনে জিজা কিছুক্ষণের জন্য থেমে গেল। জিজার মনে পড়তে লাগলো তালিফের সাথে কাটানো কিছু সময়।
তালিফের সাথে করা দুষ্টামি, তালিফের কাঁধে চড়ে বিকেল বেলায় ঘোরা, তালিফের সাথে আইসক্রিম খাওয়া, অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করে তালিফকে খেপিয়ে তোলা। তালিফ খেয়াল করলো জিজা এক জায়গায় দাঁড়িয়ে আছে চুপচাপ, জিজার চোখ থেকে পানি পড়ছে, পাশেই পড়ে আছে ফারিস্তার রক্তাক্ত মুখটা। জিজা বুঝতে পারলো এটা তার দ্বারাই হয়েছে। তালিফ ডাক দিল সুন্দর করে, জিজা মামুনি। জিজা মুখ তুলে কাঁদে কাঁদে গলায় বললো, বাবা আমি এটা কি করেছি? তালিফ বলতেই যাবে এগুলো তুমি নিজের ইচ্ছিত করনি মামুনি, তার আগে আবার জিজার মাঝে শয়তানের শক্তি জেগে উঠলো, কারণ দিমিত্রি এখন জিজাকে নিয়ন্ত্রণ করছে ভুল রাজ্যে। জিজা সোজা তালিফের উপর আক্রমণ করতে চাইলে পাইথন মাঝখানে আসায় জিজা পাইথনকে ইচ্ছে মতো মারতে লাগলো, কিন্তু পুরোপুরি মারার আগেই জিজা পাইথনকে ছেড়ে দিল, কারণ তার মস্তিষ্কে এখনো ঘুরছে পাইথনকে জীবিত নিয়ে যেতে হবে। পাইথনকে আধমরা করে জিজা তালিফের দিকে ঘুরে চোখ থেকে আগুনের রোশনি ছুড়ে মারলো তালিফকে লক্ষ্য করে। সেটা তালিফের গায়ে লাগার আগে জান্নাত তালিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, এতে করে জান্নাতের হাত ঝলসে গেল। জান্নাত ফ্লোর পরে কাতরাতে লাগলো। তালিফ আবার অসহায় হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জিজার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো আর বলল, আমাকে মেরে যদি তুমি থেমে যাও তাহলে নাও, মেরে ফেলো। জিজাও হিংস্র প্রাণীর মতো গোঙাতে গোঙাতে এসে হাতের ইশারায় তালিফকে হাওয়ায় ভাসিয়ে তুললো। দূর থেকে আহত ফারিস্তা কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, না জিজা এটা করো না। কিন্তু জিজা সেদিকে কোনো ধ্যান না দিয়ে ইশারায় তালিফের গলা চেপে ধরে শ্বাস রোধ করতে লাগলো। তালিফ ছটফট করছে, ধীরে ধীরে তালিফের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তালিফ ছটফট করে জিজার দিকে হাসি মুখে তাকিয়ে রইল। তালিফের চোখে ভেসে উঠলো জিজার সাথে কাটানো হাজার সুন্দর দৃশ্য। হঠাৎ জিজা তালিফকে ছেড়ে দিল। তালিফ ধপাস করে ফ্লোরে পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জিজার মস্তিষ্কে এখন একটা কথা বারবার বাজছে, ফিরে এসো, কেউ মারবে না, ফিরে এসো, কেউ মরবে না। জিজা চারপাশে একবার চোখ বুলিয়ে সবার দিকে দেখলো, তারপর ওপরের দিকে তাকিয়ে আস্তে করে অদৃশ্য হয়ে গেল। তালিফ তাড়াতাড়ি উঠে ফারিস্তার কাছে গিয়ে তার মাথাটা নিজের কোলে রেখে বলল, ফারিস্তা ওঠো, জিজা কোথায় যেন চলে গিয়েছে। ফারিস্তা কাঁদতে কাঁদতে তালিফের হাত চেপে ধরে বলল, জিজা যায়নি, তালিফ তাকে নিয়ে গিয়েছে রাজা দিমিত্রি, জিজা এখন রাজা দিমিত্রির নিয়ন্ত্রণে। তালিফ বলল, তাহলে জিজা আমাদের না মেরে কেন চলে গেল? দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। রাজা দিমিত্রি সিংহাসনে বসে আছে। বাইরে থেকে ডালিয়া প্রবেশ করলো রাজপ্রাসাদে। রাজার সামনে পুরনিশ করে বলল, মহামান্য রাজা, সুযোগ থাকা সত্ত্বেও আপনি রানী ফারিস্তাকে না মেরে ছেড়ে দিলেন কেন? জিজা তো এখন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। রাজা দিমিত্রি একটু হেসে বলল, এটাই তো, জিজা এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে, তাহলে এত তাড়াহুড়ো কেন? আমি তো চাইলে যে কোনো সময় রানী ফারিস্তাকে শেষ করে দিতে পারি। আমি রানী ফারিস্তা যতই শক্তিশালী হোক না কেন, সে তার মেয়ের মতো জিজাকেও কখনো আঘাত করবে না। কিন্তু জিজাকে যেহেতু আমি নিয়ন্ত্রণ করছি, তাই জিজার কাছে কে মা আর কে বাবা সেটা বোঝার ক্ষমতা নেই। ডালিয়া বলল, তবু আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি রাজা, তাদেরকে কেন ছেড়ে দিলেন? রাজা সিংহাসন থেকে উঠে এসে ডালিয়ার সামনে দাঁড়ালো। ডালিয়া নিচের দিকে মাথা করে রইল। রাজা বলল, যেহেতু রানী ফারিস্তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করেছি, তাই তাকে আমি যুদ্ধের ময়দানে মারবো, যাতে অন্যান্য জিন জাতিরা বুঝতে পারে রাজা দিমিত্রি যেটা বললো সেটা করে। রানী ফারিস্তা তার মেয়েকে হারানোর কষ্টে এখন খুব দুর্বল হয়ে পড়বে, আর আমি তার রাজ্য আক্রমণ করে তার মেয়ের বানিয়ে রাখা জিজার হাতে তাকে মারবো। তার মৃতদেহটা মারিত রাজ্যের সিংহাসনের সামনে রেখে থাকবো। আমি তার মৃতদেহের উপর পা রেখে মারিত রাজ্য সিংহাসন দখল করব। ডালিয়া বলল, তাহলে ভ্যাম্প এখন কোথায় আছে? দিমিত্রি ডালিয়ার মাথাটা ধাক্কা দিয়ে সরিয়ে পেছনে তাকিয়ে বলল, ওই তো চলে এসেছে আমার বাচ্চা ভ্যাম্প। ডালিয়া পেছন থেকে তাকে দেখলো অগ্নি চোখে একটা বাচ্চা মেয়ে এগিয়ে আসছে। জিজা এসে রাজার সামনে মাথা নুইয়ে বলল, আমি আপনার হুকুমের অপেক্ষায় মুনিব। দিমিত্রি ডালিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি বুঝলে? রানী ফারিস্তা যাকে এত বছর ধরে লালন পালন করলো, আমি এক চুটকিতেই তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। এরপর রাজা জিজার সামনে হাঁটু গেড়ে বসে জিজার মুখমণ্ডল হাত দিয়ে বলল, সময় হয়েছে তোমার বাবাকে মুক্ত করার। তোমার বাবা তোমার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে বাচ্চা ভ্যাম্প। দৃশ্য চলে এলো মারিত রাজ্যে। মানে ফারিস্তা আর পাইথন আহত অবস্থায় এই রাজ্যে ফিরে এলো। পাইথনকে চিকিৎসালয়ে পাঠিয়ে দিয়ে ফারিস্তা চলে গেল তার আরাম কক্ষে। গোপন দরজা খুলে গার্কুনকে প্রকাশ করলো। গার্কুন সে আগের মতোই শিকলে বাঁধা অবস্থায় হাজির হলো। গার্কুন ফারিস্তাকে দেখে তাচ্ছিল্যের সুরে ইশারায় বলল, এই অবস্থা কে করেছে? নিশ্চয়ই আমার মেয়ে, যাকে এতদিন আমার কাছ থেকে সরিয়ে রেখেছ। ফারিস্তা খুব শান্ত গলায় বলল, তোমার মেয়েকে আমি এমন ভাবে লালন পালন করেছি যে কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারিনি। সে কখনো বুঝতেই পারেনি আমরা তার আসল বাবা মা না। তাকে যা শিখিয়েছি সবই ছিল তার হাসি মুখের কারণ। কিন্তু গার্কুন হাত নাড়িয়ে বলল, কিন্তু কি? ফারিস্তা বলল, তোমার মেয়ে এখন রাজা দিমিত্রির কাছে, সে তোমার মেয়েকে নিয়ন্ত্রণ করছে। গার্কুন খুশি হয়ে ইশারায় বলল, এটা তো ভালো খবর, রাজা দিমিত্রি আমাকে মুক্ত করতে আমার মেয়েকেই পাঠাবে। তুমি তৈরি হয়ে নাও রানী ফারিস্তা, আমার মেয়ে আসছে আমাকে মুক্ত করার জন্য।
ফারিস্তা বলল, যা দিমিত্রি কতটা জালিম তা তোমার চেয়ে ভালো কেউ জানে না গারকুন। তুমি মুক্ত হলেও রাজা তোমার মেয়েকে ছাড়বে না। তুমি কি ভেবেছো রাজা আমাকে মেরেই থেমে যাবে? সে তো তোমার মেয়েকে দিয়ে সামনে আর অনেক ধ্বংসলীলা চালাবে। তোমার চেয়ে বড় রাক্ষস পরিণত হবে তোমার মেয়ে। বাবা হিসেবে তোমার জন্য এটা অনেক গর্বের, তাই না? গারকুন চুপ হয়ে গেল, তার চেহারায় খুশি ও গায়ে। ফারিস্তা আবার বলল, তুমি তোমার জীবদ্দশায় রাজার জন্য অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছো, না জানি কত নিষ্পাপ জিনের প্রাণ নিয়েছো তুমি। বিনিময় কি পেয়েছো? গোলামি ছাড়া রাজা তোমাকে একটা কাগজের মতো ব্যবহার করেছে, আর তোমার মেয়ের ভাগ্য তোমার মতো হতে চলেছে। গারকুন এবারও চুপ, কোনো কথা নেই, হাতও নড়ছে না। ফারিস্তা বলল, তোমার মেয়ে আসার আগেই আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। ফিরে যাও তোমার রাজা দিমিত্রির কোলে। তারপর বাবা মেয়ে এক হয়ে নতুন করে এক ধ্বংসযজ্ঞের সূত্রপাত করো। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই রাজ্য রক্ষা করব, তোমাদের সাথে লড়াই করব। এই বলে ফারিস্তা উঠে বেরিয়ে যেতে লাগলো। গারকুনের শিকলগুলো এক এক খুলে গেল টাস টাস করে, মুখের সেলাইও খুলে গেল। গারকুন এখন সম্পূর্ণ মুক্ত। নিজের হাত পায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার মেয়ের নাম কি? ফারিস্তা থেমে গেল, এক বিজয়ের হাসি দিয়ে গারকুনের দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ের নাম জিজা। গারকুন এত বছর পর মুক্ত হয়ে নিজের মেয়ের নাম জানতে পেরে খুশিতে আত্মহারা হয়ে গেল। ফারিস্তা গারকুনকে বলল, এখন পুরোটাই তোমার উপর নির্ভর করে গারকুন। তুমি চাইলে তোমার মেয়েকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারো, আবার চাইলে তাকে অন্ধকারে ঠেলে দিতে পারো। গারকুন বলল, তুমি যুদ্ধের প্রস্তুতি নাও রানী ফারিস্তা। জিজাকে ব্যবহার করে রাজা দিমিত্রি পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য আমি আছি। তবে আমার মতে, ফারিস্তা গারকুনের দিকে এগিয়ে গিয়ে বলল, জানি আমি। রাজা দিমিত্রি ভাবছে আমি জিজাকে শোকে এখন যুদ্ধের জন্য প্রস্তুত না, তাই এই সামান্য কয়েকজন সৈন্য আর জিজাকে পাঠাবে আমাকে মারার জন্য। কিন্তু আমি চাই যুদ্ধটা ঘুল রাজ্যে হোক। গারকুন বলল, কেন? জিজা যদি এখানে আসে তাহলে আমরা তাকে খুব সহজেই পেয়ে যাব। ফারিস্তা বলল, না গারকুন, তুমি জিজাকে এখন নিজের নিয়ন্ত্রণে নেবে না। আপাতত রাজা দিমিত্রি বিশ্বাস করতে দাও সে আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে। আমি চাই রাজা দিমিত্রি চিন্তার বাইরে গিয়ে সবার আগে ঘুল রাজ্যে আক্রমণ করতে। আমার রাজ্যে কোনো বিশৃঙ্খলা চাই না আমি। গারকুন বলল, কিন্তু ঘুল রাজ্যে আক্রমণ করলে তোমাকে রাজা দিমিত্রি বিপুল পরিমাণে হিংস্র সৈন্যের মুখোমুখি হতে হবে। তাদের সাথে যুদ্ধ করা মানে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ফারিস্তা বলল, সেটা নিয়ে আমি ভেবে রেখেছি। আমরা যখন ঘুল রাজ্যে আক্রমণ করব তখন হিংস্র সৈন্যরা রাজ্যে থাকবে না। গারকুন বলল, তাহলে আর দেরি কেন, চলে যাওয়া যাক। রাজা দিমিত্রিকে চমকে দিয়ে তার চোখ কপালে উঠিয়ে দেই। এর মাঝে পাইথন এসে বলল, শেষবার যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি চারিদিকে ধ্বংসযজ্ঞ চালাতে ব্যস্ত ছিলে গারকুন। আজকাল কি মাথার মাঝে সেগুলোই ঘুরছে নাকি? গারকুন পাইথনকে দেখে হাসি দিয়ে বলল, পাইথন আমার জিগরি দোস্ত, আমি জানতাম সত্যিটা জানার পর তুমি রানী ফারিস্তার সাথেই থাকবে। পাইথন বলল, তুমি কি নিজেকে বদলে ফেলেছো নাকি? নাটক করছো? রাক্ষসরা তো এত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারে না। গারকুন বলল, তাড়াতাড়ি কোথায়? বছরের পর বছর কারাগারে বন্দী থেকেছি। যাদের জন্য সারা জীবন ব্যয় করে দিয়েছে তারা কেউ আমাকে বাঁচাতে আসেনি। কারাগারে কাটানো প্রতিটা দিন আমার মাঝে ক্ষোভ জমেছে তাদের প্রতি। এখন সময় সঠিকটা বেছে নেওয়ার। ফারিস্তা বলল, তাহলে যাওয়া যাক। দেরি হয়ে গেলে রাজা দিমিত্রি আক্রমণ করে দিব মারিত রাজ্যে। পাইথন বলল, হ্যাঁ যাওয়া যাক, তবে রাজা দিমিত্রি কিন্তু আমার শিকার, তার মৃত্যু আমার হাতেই লেখা। গারকুন বলল, না, রাজা দিমিত্রি আমার শিকার, আমি তাকে টুকরো টুকরো করব। এই নিয়ে দুইজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। ফারিস্তা বলল, তোমরা সিদ্ধান্ত নাও, আমি গিয়ে রাজা দিমিত্রিকে মেরে আসছি। দুজন একসাথে বলে উঠলো, এই না না, রাজাকে মারবে সেটা যুদ্ধের ময়দানেই বোঝা যাবে। দৃশ্য চলে এলো পৃথিবীতে। তালিফ আর জান্নাত বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে প্রায় অর্ধশত মৃতদেহ নিয়ে এসেছে ট্রাকে করে। একটা নির্জন জায়গায় এসে দাঁড়ালো তারা। ট্রাকটা এক সাইড করে দুজন ট্রাক থেকে নেমে পড়লো। জান্নাত বলল, আমরা কি ঠিক জায়গায় এসেছি? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তালিফ বলল, কেন, আমাকে দেখতে পাচ্ছে না নাকি? জান্নাত বিরক্তি নিয়ে বলল, আরে আপনার কথা কে বলেছে? আমি বলেছি এখানে তো আমরা দুজন ছাড়া আরো একজন থাকার কথা, মানে আপনার শ্বশুর মশাই। তালিফ বলল, আছে হয়তো আশেপাশেই। ফারিস্তা তো তার বাবাকে খবর দিয়ে গিয়েছে। হঠাৎ তালিফ আর জান্নাত লক্ষ্য করলো দূরে খোলা মাঠ ধরে সাদা ধবধবে কিছু একটা এগিয়ে আসছে। তালিফ বলল, ওই তো এসে গেছে। সাদা ধবধবে অবয়বটা হাঁটতে হাঁটতে এসে তালিফ আর জান্নাতের সামনে দাঁড়িয়ে সুন্দর করে সালাম দিল। তালিফ সালামের উত্তর দিয়ে বলল, ফারিস্তা নিশ্চয়ই আপনাকে সবকিছু বলেছে? সে বলল, হ্যাঁ বলেছে। আমি তো এইসব ঝামেলা থেকে দূরে থাকতে চাই বলেই রাজা রাজ্যে ফিরি না, গিয়ে পৃথিবীতে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ঝামেলা আমার পিছু ছাড়ছে না। তালিফ বলল, আপনি ফারিস্তাকে ঝামেলা বললেন কেন? এটা আমি তাকে বলে দেবো। সে অবাক হয়ে বলল, আরে বাপ, আমি কখন ফারিস্তাকে ঝামেলা বললাম? এক লাইন বেশি বোঝো নাকি? তালিব বলল, এখন তাড়াতাড়ি আপনার কাজ শুরু করেন। ট্রাকে অর্ধশত মৃতদেহ আছে, অনেক কষ্টে জোগাড় করেছি।
ফারিস্তার ঘুল রাজ্যে আক্রমণ করার আগেই যেন হিংস্র সৈন্যরা সেখান থেকে বেরিয়ে পৃথিবীতে চলে আসে। ফারিস্তার বাবা বলল, ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করো, মৃতদেহগুলো ট্রাক থেকে নামিয়ে মাঠে বিছিয়ে দাও, দূরত্ব বজায় রেখে তারপর বাকিটা আমি দেখবো। তালিফ বিড়বিড় করে বলল, বাকি আর রাখলেন কই? এগুলো নামাতেই তো আমার পায়ের ঘাম মাথায় উঠে যাবে। জান্নাত বলল, আরে চিন্তা করেন না, আমি আছি তো। তালিফ বলল, এটাই তো বড় চিন্তা। আরিস্তার বাবা বলল, কথা কম কাজ বেশি। এই বলে ব্যাগ থেকে কিছু বিষাক্ত গাছের পাতা বের করে সেগুলো থেকে নিংড়ে রস বের করে নিল। তারপর সেই রস নিজের থুতু মিশিয়ে দিতেই সেগুলো গরম পানির মতো টকবক করে ফুটতে শুরু করলো। তালিফ আর জান্নাত মিলে ট্রাক থেকে সবগুলো মৃতদেহ নামিয়ে মাঠে রাখলো। হাঁপাতে হাঁপাতে তালিফ লাশের পাশেই শুয়ে পড়লো। ফারিস্তার বাবা বলল, উঠে যাও, না হলে হিংস্র সৈন্যরা এসে লাশের সাথে তোমাকেও খেয়ে নিবে। তালিফ এটা শুনে তাড়াতাড়ি করে উঠে জান্নাতকে নিয়ে এক সাইডে এসে বলল, এইটা কাজ কিভাবে করবে? ফারিস্তার বাবা বলল, আমি এখন এই বিষাক্ত রসটা লাশগুলোর উপর ছড়িয়ে দেব এবং বিশেষ এক পদ্ধতিতে হিংস্র সৈন্যদের নাকে এই লাশের ঘ্রাণ পৌঁছে দেব। তারা পাগলের মতো ছুটে আসবে মৃত লাশের ঘ্রাণে আর এগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে নিবে। তবে এগুলো খাওয়ার পর তারা কখনো তাদের রাজ্যে ফিরে যেতে পারবে না, তারা এখানেই মারা পড়বে সব। তারিফ অবাক হয়ে বলল, তাহলে এতগুলো ঘুল জিন এখানে মারা গেলে তাদের মৃতদেহগুলোর কি হবে? মানুষ যদি দেখে ফেলে? ফারিস্তার বাবা আর কোনো কথা না বলে নিজের কাজ শুরু করে দিল। সমস্ত লাশের উপর বিষাক্ত রস ছিটিয়ে দিল। তারপর বলল, তোমরা এই স্থান থেকে 100 গজ দূরে চলে যাও, তাদের চোখে যেন তোমরা না পড়ো। কথা মতো তালিফ আর জান্নাত তাড়াতাড়ি করে দৌড়ে অনেক দূরে চলে গেল। ফারিস্তার বাবা বিষাক্ত রস ছিটানোর শেষে লাশগুলোর সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছু একটা পড়া শুরু করলো বিড়বিড় করে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। রাজা দিমিত্রি তার রাজ সদস্যদের নিয়ে দরবারে বসেছে। এমনকি রাজা এটাও ঠিক করে রেখেছে, রানী ফারিস্তার মৃত্যুর পর মারিত রাজ্যের নতুন রানী হবে ডালিয়া। জিজাও সেখানে উপস্থিত ছিল। জিজার রাজার সিংহাসনের পাশেই দাঁড়িয়ে আছে। তার মাঝে কোনো অনুভূতি কাজ করেছে না। রাজা যা বলছে সে সেটাই করছে, একটা রোবটের মতো। ডালিয়া বলল, মহামান্য রাজা, আমার মনে হয় রানী ফারিস্তাকে এতটা দুর্বল হিসেবে নেওয়া ঠিক হবে না। এই বাচ্চা ভ্যাম্পের উপর এতটা ভরসা না করে আমার সাথে কিছু হিংস্র সৈন্য দিন, আমি গিয়ে রানী ফারিস্তার মাথা এনে আপনাকে দিচ্ছি। রাজা দিমিত্রি বলল, এই সামান্য রানীর জন্য হিংস্র সৈন্য লাগবে না ডালিয়া। আর আমি ঠিক করে রেখেছি জিজার হাতেই ফারিস্তার মৃত্যু হবে, আর এটাই হবে। আমি এক কথা দুইবার বলি না। ডালিয়া কান টানা দিয়ে না শোনার ভান করে বলল, কি? রাজা বলল, আমি এক কথা দুইবার বলি না। ডালিয়া বলল, ও আচ্ছা। হঠাৎ প্রাসাদের বাইরে হই হুল্লোড় লেগে গেল। বাইরে সবাই চিৎকার চেঁচামেচি করে যে দিকে পারছে পালিয়ে যাচ্ছে। রাজা দিমিত্রি সিংহাসন থেকে উঠে বলল, কি হচ্ছে এখানে? সবাই এমন ছোটাছুটি করছে কেন? একজন প্রহরী হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে বলল, মহামান্য রাজা, আমাদের হিংস্র সৈন্যরা সবাই নিজেদের বাঁধন ছিঁড়ে ফেলেছে আর ভয়ানক ভাবে কোথাও চলে যাচ্ছে। তাদের আটকে রাখা যাচ্ছে না। আমাদের অনেক সৈন্য মারা পড়েছে তাদের রুখতে গিয়ে। রাজা দিমিত্রি প্রচন্ড রেগে বলল, এটা কিভাবে হতে পারে? ডালিয়া, যুদ্ধের জন্য তৈরি করা সৈন্য নিয়ে আমার পিছু আসো। জিজা, তুমি আমার সামনে থাকো। জিজা সবার আগে হাঁটতে লাগলো। রাজা দিমিত্রি তার ব্যক্তিগত দেহরক্ষীদের নিয়ে প্রাসাদ থেকে বের হলো জিজার পিছু পিছু। বাইরে বের হয়ে দেখলো পুরো রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, হিংস্র সৈন্যরা পালিয়ে যাচ্ছে। রাজা বলল, জিজা, তাদের একজনকে ধরে আমার কাছে নিয়ে আসো। জিজা রাজার কথা মতো এক লাফে গিয়ে একটা হিংস্র সৈন্য ধরে মাটির সাথে তার মাথা চেপে ধরে রাখলো। সে আর জন্তুর মতো ছটফট করতে লাগলো। রাজা দিমিত্রি তার কাছে গিয়ে হিংস্র সৈন্যকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তোমরা? কিন্তু সে কোনো জবাব না দিয়ে উল্টো রাজাকে আক্রমণ করতে চাইলে জিজা এক টানে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেললো। রাজা বলল, একটু নিয়ন্ত্রণ করতে শিখো বাচ্চা ভ্যাম, আমরা জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি। হঠাৎ ডালিয়া দৌড়ে এসে বলল, রাজা দিমিত্রি, আমি বলেছিলাম রানী ফারিস্তাকে দুর্বল ভাবে না দেখতে। রাজা দিমিত্রি বলল, কেন, কি হয়েছে? ডালিয়া বলল, আমাদের আগে রানী ফারিস্তা আক্রমণ করে দিয়েছে। রাজা দিমিত্রি প্রচন্ড রেগে বলল, কি? তার এত বড় সাহস! জিজা আমার হাতে থাকা সত্ত্বেও আক্রমণ করার চিন্তা তার মাথায় এলো কি করে? তাহলে আমার হিংস্র সৈন্যদের রাজ্য থেকে বের করার পরিকল্পনা ওই রানী ফারিস্তার ছিল, কিন্তু কিভাবে? ডালিয়া বলল, রানী ফারিস্তার বাবা আর স্বামী কিন্তু পৃথিবীতে অবস্থান করছে, হয়তো তাদের সাহায্যটাই এটা করেছে সে। রাজা দিমিত্রি হাসি দিয়ে বলল, তাহলে তাকে আজই মরতে হবে। জিজা, তাদেরকে থামাও, কাউকে ছাড়বে না। সে তোমার সামনে আসবে, তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে। এর মাঝে পেছন থেকে ফারিস্তার কণ্ঠ, তোমার কি লজ্জা করে না এত নিকৃষ্ট পরিকল্পনা করতে? রাজা দিমিত্রি পেছনে তাকিয়ে দেখলো রানী ফারিস্তা আর পাইথন তাদের স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে আছে রাজা দিমিত্রির রাক্ষস কার্কুন, শিকলে বন্দী, এক মুখ সেলাই করা। রাজা দিমিত্রি
হাসতে হাসতে বলল, সত্যি আমি অবাক হয়েছি তোমার সাহস দেখে। আমি ভাবতেও পারিনি তুমি ঘুল রাজ্যে আক্রমণ করে দিবে। এই বলে রাজা দিমিত্রি হাতে তালি দিতে লাগলো। ফারিস্তা বলল, আগেই বলেছিলাম আমার পুরো শরীরটাই কলিজা। তোমার প্রথম ভুল ছিল জিজাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া, আর দ্বিতীয় ভুল আমাকে দুর্বল হিসেবে দেখা। রাজা দিমিত্রি বলল, তাহলে তোমার পরিকল্পনা কি? খারকুনকে দিয়ে জিজাকে নিয়ে যাওয়া? আমি তো এমন কোনো চুক্তি করব না, তবে ঘুল রাজ্য থেকে তুমি আর বেঁচে ফিরবে না, এটা নিশ্চিত থাকো। ফারিস্তা একটু হেসে বলল, আমি জিজাকে নিতে আসিনি, কার্কুনকে তোমার হাতে দিয়ে দিলাম। তোমার পূর্ণ শক্তি দিয়ে আজ তোমার সাথে লড়াই করব। আমি কথা দিলাম তোমার রাজ্যে এত মৃতদেহ দাফন করার জায়গা হবে না। ডালিয়ার পেছনে হাজির হলো বিশাল সৈন্যবাহিনী। যা দিমিত্রি জিজাকে বলল, ওই তো তোমার বাবা, যাও তাকে নিয়ে আসো। যদি কেউ বাধা দেয় তাহলে তাকে খেয়ে ফেলো। জিজার রাজার কথা মতো এগিয়ে গেল গার্কুনের দিকে। রাজা ভেবেছিল ফারিস্তা হয়তো বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রাজা অবাক হলো ফারিস্তা মুচকে আসি দেখে। রাজা বুঝে গেল এখানে ফারিস্তার কোনো চাল আছে, তাই সে জিজাকে থামাতে বলল। কিন্তু ততক্ষণে জিজা গার্কুনের কাছে পৌঁছে গিয়েছে। গার্কুন সবাইকে অবাক করে দিয়ে জিজার শেকলের বাঁধনগুলো ছিঁড়ে ফেললো। এমন ভাবে মনে হয় এগুলো এমনি লাগানো ছিল। গার্কুনের মুখের সেলাইও খুলে গেল। আর সাথে সাথে হাঁটু গেড়ে বসে জিজাকে জড়িয়ে ধরে জিজার কপালে নিজের কপাল লাগিয়ে বলল, গার্কুন জিজার মস্তিষ্কে প্রবেশ করে তার মস্তিষ্ক থেকে খারাপ শক্তির সকল স্মৃতি মুছে দিতে লাগলো। রাজা দিমিত্রি এটা বুঝতে পেরে চিৎকার করে সব সৈন্যকে আক্রমণ করার হুকুম দিল। ডালিয়া সহ সবাই একসাথে আক্রমণ করতে লাগলো ফারিস্তাদের উপর। শুরু হয়ে গেল যুদ্ধ। ফারিস্তা এক খায়ে একসাথে কয়েকজন ঘুল সৈন্যকে কেটে ফেলেছে। পাইথন ঘুলদের মারছে আর ডালিয়ার উপর চোখ রাখছে। ডালিয়া ও মারিদ সৈন্যদের মারছে একে একে। দিমিত্রি এগিয়ে যাচ্ছে গার্কুনের দিকে। গার্কুন এখনো জিজার মাথার সাথে নিজের মাথা লাগিয়ে রেখেছে। জিজা ছটফট করেছে ছুটে আসার জন্য, কিন্তু গার্কুন কোনোভাবেই জিজাকে ছাড়ছে না। ফারিস্তা খেয়াল করলো রাজা দিমিত্রি গার্কুনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘুলদের মারতে মারতে ফারিস্তাও সেদিকে এগিয়ে যেতে লাগলো। পাইথন আর ডালিয়া মুখোমুখি। আশেপাশে অন্যান্য সৈন্য লড়াই করছে। পাইথন বলল, রাজা দিমিত্রির গোলাম, বলো তোমাকে কয় টুকরো করলে তোমার বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে? ডালিয়া বলল, তোমার জাহাজ তো কিনারে এসে ডুবেছে, আমাকে পাত্তা দিতে না সেটাই ভালো ছিল। কে বলেছিল আমার প্রতি দুর্বল হতে? পাইথন প্রচন্ড রাগ নিয়ে ডালিয়ার উপর তরবারি চালাতে লাগলো। ডালিয়া খুব ভালোভাবে পাইথনের সাথে লড়াই চালিয়ে গেল। দিমিত্রি এক পর্যায়ে গিয়ে তরবারি উঠিয়ে গার্কুনকে আঘাত করলো, কিন্তু সময় মতো ফারিস্তা এসে রাজার তরবারি আটকে দিল। দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো। রাজা রানী দুজনেই খুব ভালো যোদ্ধা। ওইদিকে জিজা এক পর্যায়ে শান্ত হয়ে গেল। গার্কুন ধীরে ধীরে নিজের মাথা সরালো জিজার মাথা থেকে। জিজার চোখ খুলে তাকালো। জিজার চোখ এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। চেহারার হিংস্র ভাবটাও আর নেই। জিজা গার্কুনকে দেখে একটু ভয় পেল আর বলল, তুমি কে? তোমার চেহারা তো ভয়ঙ্কর কেন? গার্কুন একটু হাসি দিয়ে জিজার গালে হাত দিয়ে বলল, আমি তোমার বাবার বন্ধু। জিজা বলল, তাহলে ঠিক আছে, তালিফের চেয়ে ভালো চেহারার বন্ধু ডিজার্ভ করে না। গার্কুন হেসে দিল আর ফারিস্তাকে দেখিয়ে বলল, তুমি কি তোমার মাকে সাহায্য করতে চাও? যে তাকিয়ে দেখলো ফারিস্তা আর রাজা দিমিত্রি তুমুল যুদ্ধ করছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রাজা দিমিত্রিও আঘাত পেয়েছে, ফারিস্তা আরো আঘাত পেয়েছে। জিজা গার্কুনকে বলল, এসব ছোটখাটো যুদ্ধ আমি করি না, বুঝছো? ওর সাথে আমার মাই যথেষ্ট। এখন দেখবে ওর হাত থেকে তরবারি পড়ে যাবে। গার্কুন তাকিয়ে দেখলো সত্যি সত্যি রাজা দিমিত্রির তরবারি ফেলে দিল ফারিস্তা। গার্কুন অবাক হয়ে বলল, বা তুমি এই জ্যোতিষগিরি কোথা থেকে শিখলে? জিজা গার্কুনের কানের কাছে গিয়ে বলল, গুলিস্তান থেকে সস্তায় শিখে নিয়েছি, বসুন্ধরায় দাম বেশি। গার্কুন হাসতে হাসতে বলল, গুলিস্তান আর বসুন্ধরা আবার কারা? তোমার স্কুলের বন্ধু নাকি? জিজা কপাল চাপড়িয়ে বলল, গাধা, এগুলো জায়গার নাম। এইদিকে পাইথন ডালিয়াকে জব্দ করে মাটিতে ফেলে তার বুকের ওপর পা রেখে তরবারি উঁচু করলো। ডালিয়া পাইথনের পা ঝরিয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে মাফ করে দাও পাইথন, আমি ভুল করেছি, আর কখনো এমন ভুল করবো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। পাইথন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ক্ষমা বারবার করা গেলেও বিশ্বাস একবারই করা যায়। এই বলে পাইথন প্রচন্ড রাগে তরবারি ডালিয়ার গলার বরাবর ঢুকিয়ে দিতে চাইলো, কিন্তু থেমে গিয়ে তরবারিটা মাটিতে গেঁথে গিয়ে বলল, ডালিয়া, তুমি আমার মন থেকে এমন ভাবে উঠে গেছো যে তোমাকে মারতেও মন চাচ্ছে না আমার। এই বলে পাইথন ডালিয়াকে ফেলে রেখেই চলে গেল। ডালিয়া কাঁদতে কাঁদতে উঠে পাইথনের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ডালিয়া মনে মনে বলল, ইচ্ছে ছিল তোমার হাতে মরবো, কিন্তু আমি মনে হয় তোমার মনের ঘৃণার স্থান থেকেও মুছে গিয়েছি। মাফ করে দিও পাইথন, আমি বেঁচে থাকলে আমার প্রতিটা নিঃশ্বাস আমাকে অভিশাপ দিবে, তাই চলে গেলাম। এই বলে ডালিয়া নিজের গলায় নিজেই তরবারি চালিয়ে দিল আর মাটিতে লুটিয়ে পড়লো। পাইথন একবার পেছনে তাকিয়ে ডালিয়ার মৃতদেহে দেখে একটু মুচকি এসে বলল, সঠিক সিদ্ধান্ত নিয়েছো ডালিয়া। এদিকে ফারিস্তা রাজা দিমিত্রিকে হাঁটু গেড়ে বসিয়ে তার গলায় তরবারি ঠেকিয়ে রেখেছে। রাজা বন্দী হয়েছে দেখে বেঁচে থাকা বিপুল সংখ্যক ঘুর সৈন্য আত্মসমর্পণ করলো। ফারিস্তা জিজার দিকে তাকিয়ে সুন্দর করে হাসি দিয়ে বলল, মামুনি, ঘাড় থেকে শয়তান নেমেছে তাহলে? জিজা বলল, হ্যাঁ মা,
এই আঙ্কেল পিটিয়ে নামিয়ে দিয়েছে। ওনার চেহারা রাক্ষসের মতো হলেও মনটা কিন্তু একদম সাদা। গারকুন হেসে দিল এটা শুনে। ফারিস্তা বলতে চাইলো এটা তোমার আসল বাবা, কিন্তু গারকুন ইশারায় ফারিস্তাকে এটা বলতে নিষেধ করলো। ফারিস্তা এবার পাইথনকে উদ্দেশ্য করে বলল, পাইথন, এই জালিমের মাথা কাটা তোমার অধিকার, নাও তরবারি, আলাদা করে ফেলো তার মাথা। পাইথন তরবারি হাতে রাজা দিমিত্রির দিকে এগিয়ে গেল। রাজা দিমিত্রি গারকুনের দিকে তাকিয়ে বলল, তোকে আর পাইথনকে ছোটবেলা থেকে আমি প্রশিক্ষণ দিয়ে আমার রাজ্যের সবচেয়ে ভালো যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিলাম। পাইথন না হয় তার জাতির প্রতিশোধের জন্য আমাকে বিপক্ষে চলে গিয়েছে, কিন্তু তুই কেন আমার সাথে বেইমানি করলি গারকুন? গারকুন বলল, আমার তো ইমানই নেই মহামান্য রাজা, তাহলে বেইমানি করলাম কিভাবে? আমাকে কেউ কখনো ভালোবাসেনি, সবাই ভয় পেয়েছে আর ঘৃণা করেছে। আমি যদি এখনো সঠিকটা বেছে না নিতাম, তাহলে এই বাচ্চাকেও আপনি আমার মতো নির্দয় রাক্ষসে পরিণত করতেন, যাকে ছোটবেলা থেকে তার বাবা মা শিখিয়ে এসেছে সবাইকে ভালোবাসতে। আপনার জন্য তাকে সবাই ঘৃণা করা শুরু করতো। আপনার মতো শাসকরা নিজেদের স্বার্থের জন্য আমার মতো হাজার হাজার গারকুনকে বলে দিতে পারেন। শাসন কিভাবে করতে হয় সেটা রানী ফারিস্তাকে না দেখলে বুঝতাম না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে আপনার রাজ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তার নিজের রাজ্য নিরাপদ থাকে। আর আপনি আপনার রাজ্যে হিংস্র সৈন্য পুষে রেখেছিলেন, যাতে আপনার বিরুদ্ধে কেউ গেলে তাদের ধ্বংস করে দিতে পারেন। এখন দেখলেন তো, আপনার কোনো শক্তি আজ কাজে আসলো না। আপনি এখানেই মরবেন এখন। আর আপনার পোষা হিংস্র সৈন্যরা পৃথিবীর বুকে দাফন হয়ে গিয়েছে ইতিমধ্যে। রাজা দিমিত্রি বলল, আমি শুধু নিজের ক্ষমতা আর শক্তির উপর ভরসা করে বসেছিলাম। আমি ভাবতাম আমাকে হারানোর মতো কেউ আজ পর্যন্ত পয়দা হয়নি, আর এই ক্ষমতাই আজ আমার শেষ ডেকে আনলো। পাইথন তরবারি হাতে রাজার সামনে গিয়ে বলল, কাঠের পোকা গোটা চেয়ার শেষ করে ফেলে, আর চেয়ারের পোকা একটা সাম্রাজ্য ধ্বংস করে ফেলে। তুমি সেই পোকা রাজা দিমিত্রি, তবে আমি এমন কাউকে মারবো না যার হাতে হাতিয়ার নেই। আমি একজন যোদ্ধা, আমি তোমাকে যুদ্ধ করেই মারবো। রানী ফারিস্তা, আমি আপনার কাছে অনুমতি চাই দিমিত্রির সাথে লড়াই করতে। গারকুন পাইথনের পিঠে সাবাসি দিয়ে বলল, এই তো আমার বীর, হাতিয়ার বিহীন কাউকে মারা কাপুরুষের লক্ষণ। ফারিস্তা বলে, ঠিক আছে পাইথন, তাহলে শুরু করো। এই বলে ফারিস্তা তার নিজের তরবারি রাজা দিমিত্রিকে ছুড়ে দিল আর বলল, দিমিত্রি, পাইথন তোমাকে একটা সুযোগ দিয়েছে, ভেবে না পাইথনের সাথে জিতে গেলে বেঁচে যাবে। তারপর গারকুন আছে, আমি আছি। জিজা দূর থেকে বলল, আমি কিন্তু দুধ ভাত নাকি মা, আমিও আছি। পাইথনের প্রতিশোধের চ্যাপ্টারটা না থাকলে এতক্ষণে আমিই রাজাকে মেরে ফেলতাম। সবাই হেসে দিল। যা দিমিত্রি তরবারে উঠিয়ে পাইথনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমাকে সুযোগ দেওয়া ঠিক হয়নি তোমার। এখন তোমাকে তোমার বাবার মতো টুকরো টুকরো করব। পাইথন হুঙ্কার দিয়ে দিমিত্রির উপর আক্রমণ করলো। দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো। রাজা দিমিত্রি ফারিস্তার কাছে এসে এখন সব ক্রোধ পাইথনের সাথে বের করছে। পাইথন শুধু দিমিত্রির আঘাতগুলো ঠেকিয়ে দিচ্ছে, পাল্টা আঘাত করার কোনো সুযোগ পাচ্ছে না। দূর থেকে গারকুন বলল, রানী ফারিস্তা, পাইথন রাজার সাথে পেরে উঠবে না, তাকে সাহায্য করা দরকার। ফারিস্তা বলল, না গারকুন, এটা পাইথনের নিজের লড়াই, তাকে এটা শেষ করতে দাও, অপেক্ষা করে দেখো কি হয়। রাজা দিমিত্রির তরবারির আঘাতে পাইথনের তরবারি ভাগ হয়ে গেল। রাজা নিজেও তার তরবারি ফেলে দিল। এবার দেখা যাক তাদের হাতের জোর। পাইথন চোখ বন্ধ করে তার বাবার চেহারাটা মনে করলো, আর মনে করলো তার জাতির ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্যগুলো। পাইথন চোখ খুলে দিমিত্রির দিকে এগিয়ে এলো। এবার দুজনের মাঝে হাতায় লড়াই শুরু হলো। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, দুজনেই রক্তাক্ত হিংস্র জন্তুর মতো হুঙ্কার দিয়ে লড়াই করছে। দিমিত্রি পাইথনের সাথে হাতের লড়াইয়ে পেরে না ওঠে এক পর্যায়ে আবার তরবারি হাতে নিয়ে পাইথনের পেটে ঢুকিয়ে দিতে চাইলে, কিন্তু পাইথন সময় মতো সরে গিয়ে পড়ে থাকা নিজের ভেঙে যাওয়া অর্ধেক তরবারি ধারালো দিকটা হাতে নিয়ে সোজা রাজার হা করে থাকা মুখের ভেতর ঢুকিয়ে দিল। তরবারির ভাঙা অংশ রাজার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে গেল। পাইথন আহত অবস্থায় দাঁড়িয়ে রইল, তার চেহারা থেকে টুপ টুপ করে রক্ত ফোঁটা মাটিতে পড়ছে। দিমিত্রি নিথর দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লো। শেষ হলো এক সন্তান তার বাবাকে দেওয়ার ওয়াদা। দৃশ্য চলে এলো পৃথিবীতে। খোলা মাঠে অগণিত হিংস্র সৈন্যের মৃতদেহ পড়ে আছে। বিষাক্ত লাশ খেতে এসে তারা নিজেরাই লাশ হয়ে গিয়েছে। ফারিস্তার বাবার সামনে দাঁড়িয়ে আছে। তালিফ, তার জান্নাত এবার আস্তে আস্তে এগিয়ে এলো। ফারিস্তার বাবা বলল, আমার কাজ আমি করে দিয়েছি, আশা করি ওই দিকটা ফারিস্তার সামনে নিয়েছে। তালিফ বলল, নিশ্চয়ই সে সামনে নিয়েছে। ফারিস্তা সাগরের গভীরতা না জেনে ঝাঁপ চায় না কখনো, কিন্তু আমার চিন্তা হচ্ছে জিজার জন্য। ফারিস্তা বলেছিল, জিজাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে তাকে মেরে ফেলা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। ফারিস্তার বাবা বলল, খুব তাড়াতাড়ি হয়তো ভালো খবর পাবে। এখন আমি তাহলে যাই, তোমরাও যত তাড়াতাড়ি পারো এই জায়গাটা ত্যাগ করো। জান্নাত বলল, কিন্তু এই মৃতদেহগুলোর কি হবে? এগুলো এখানে ফেলে রেখে গেলে আমরা ঝামেলায় পড়ে যাব। ফারিস্তার বাবা বলল, হ্যাঁ তাই তো, একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে হাতের ইশারায় সেখানে জমিন দুই ভাগ করে
ফাঁকা করে সমস্ত মৃতদেহগুলো গর্তে ফেলে আবার এমন ভাবে চাপা দিল যে বোঝাই যাচ্ছে না এখানে কিছু হয়েছে। এটা দেখে তালিফ বলল, এমন শক্তি পেতে হলে আমাকে কি করতে হবে? ফারিস্তার বাবা একটু হাসি দিয়ে বলল, ছোটবেলা থেকে সাপের কামড় খেতে হবে, তাহলে এমন শক্তি পাওয়া যাবে। ফারিস্তার বাবা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তালিফ বলল, তাহলে এখন কি করবো আমরা? জান্নাত বলল, কি আর করবো, চলেন সাপ খুঁজি, হতেও পারে আমরা শক্তি পেয়ে যেতে পারি। তালিফ বলল, ধুর গাধা, সে মজা করেছে। জান্নাত বলল, ওই মিয়া জেন্ডার বদলে দিলেন নাকি? তালিফ বলল, জামা তো বদলানোর অনুমতি দিবেন না, তাই জেন্ডার বদলে দিলাম। জান্নাত রেগে বলল, কিসব আউল ফাউল কথা, রানীর কাছে বিচার দিতে হবে। তালিব বলল, আপনি যদি ভেবে থাকেন আমি রানী ফারিস্তাকে ভয় পাই তাহলে একদম ঠিকই ভাবছেন। চেঞ্জ দ্য টপিক। আসার সময় ট্র্যাক আমি চালিয়েছি, এখন আপনি চালাবেন। জান্নাত বলল, ভাই আমি জীবনে ফেসবুকই চালাইনি, ট্র্যাক কেমনে চালাবো? তালিফ বলল, তাহলে হেঁটে আসেন, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? জান্নাত বলল, মনে হওয়ার কি আছে, আপনি তো ড্রাইভারই, চেহারার ভেতর একটা ড্রাইভারই ভাব আছে। তালিফ বসে পড়লো মাটিতে আর বলল, আপনি যান, আমি যাব না। জান্নাত বসে পড়লো আর বলল, আপনাকে একা রেখে গেলে ভয় পেতে পারেন। একটা লম্বা সময় পর তালিফ সকালে উঠে প্রতিদিনের মতোই জগিং এ বের হয়েছে। ভোরের তীক্ষ্ণ বাতাস, গাছ থেকে ঝরে পড়া লালচে পাতা, হালকা কুয়াশায় পেছন থেকে ডাক এলো, তালিফ তুমি আমাকে ছাড়াই বের হয়ে গেছো আজ? তালিফ থমকে দাঁড়ালো, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো নীল রঙের বেলুনে মুখ ঢেকে আছে একটা বাচ্চা দাঁড়িয়ে। তালিফ আনমনে বলে উঠলো, জিজা। বাচ্চাটা একটু একটু করে মুখ বেলুন থেকে সরিয়ে বলল, ডু ইউ মিসিং মি তালিফ? জিজা কে দেখে তালিফ চোখ অশ্রুতে ভরে গেল। এক পা দু পা করে এগিয়ে গিয়ে জিজার সামনে হাঁটু গেড়ে বসে জিজার গালে হাত দিয়ে বলল, আই মিসড ইউ সো মাচ মামুনি। জিজা তালিফকে জড়িয়ে ধরলো শক্ত করে। তালিফকেও জিজাকে ধরিয়ে ধরে বলল, এত দেরি করলে কেন আসতে? জিজাকে বলল, ট্রাফিক ছিল অনেক। তালিফ হাসি দিয়ে বলল, তাহলে হেঁটে এসে আসতে? আচ্ছা তোমার মা কোথায়, সে আসেনি? পেছন থেকে ফারিস্তা বলল, যাক তাহলে আমার কথা মনে আছে এখনো, আমি তো ভেবেছিলাম মেয়েকে পেয়ে আমার কথা ভুলেই গিয়েছো। তাহলে পেছনে তাকিয়ে ফারিস্তাকে দেখে জিজাকে কোলে নিয়ে ফারিস্তার কাছে গেল এবং ফারিস্তার কপালে চুমু দিয়ে বলল, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। জিজা বলল, বাহ কি সুন্দর একটা গান, কিন্তু তোমার মুখে শুনে একটু মজা পেলাম না। ফারিস্তা হেসে দিয়ে বলল, না মামুনি এভাবে বলে না, বাবা কষ্ট পাবে। এই দেখো না, আমি এত বছর ধরে দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছি। তাহলে বলল, তোমরা মা মেয়ে দেখি পুরো তৈরি হয়ে এসেছো আমাকে পচানোর জন্য। তবে আজ আমি তোমাদের কিছুই বলবো না, এতদিন পর তোমাদের কাছে পাওয়ার খুশিতে এইটুকু ডিসকাউন্ট দিলাম। জিজা বলল, ডিসকাউন্ট তো হয় গরিবের জন্য, আমরা কি গরিব নাকি? আমার মা একটা রাজ্যের রানী আর আমি সেই রাজ্যের রাজকুমারী। তালিফ আর ফারিস্তা দুজনেই হেসে দিল। তারপর জিজাকে মাঠে একটা কুকুর ছানা দেখতে পেয়ে দৌড়ে সেটার সাথে খেলা করার জন্য চলে গেল। তালিফ একটা বেঞ্চে গিয়ে বসলো। ফারিস্তা তালিফের কাঁধে মাথা রেখে হাত ধরে বসে পড়লো। তালিফ বলল, জিজা কি জানে তার আসল বাবা গারকুন? ফারিস্তা বলল, না, গারকুন নিজেই আমাকে নিষেধ করেছে। সে বলেছে জিজা আমাদের চেয়ে ভালো বাবা মা আর কোথাও পাবে না। জিজাকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য সে তার মেয়েকে এত কাছে পেয়েও বাবা হিসেবে তার সামনে যেতে পারেনি। জিজা এখনো বাচ্চা, এটা জানতে পারলে জিজার মাঝে সবসময় একটা অপূর্ণতা থেকে যাবে। তাই জিজাকে আমাদের কাছেই আমানত রেখেছে সে। তালিব বলল, তুমি তো দেখছি একটা রাক্ষসকেও সোজা পথে নিয়ে এসেছো। গারকুন এখন কোথায় আছে? ফারিস্তা বলল, তাকে গারকুন বলো না, সে এখন রাজা গারকুন। তালিব বলল, তাই নাকি? গোল রাজ্যের নতুন রাজা এখন আমাদের গারকুন সাহেব। এটা ভালোই হয়েছে। আর পাইথন সাহেব কোথায়? আমরা দেখতে পাই জান্নাত সকালে উঠে ছাদে গিয়েছে ফুল গাছে পানি দেওয়ার জন্য, কিন্তু ছাদের রেলিং এর উপর অন্যদিকে ফিরে কাউকে বসে থাকতে দেখে জান্নাত চমকে গেল। এটা আবার কে? জান্নাত পেছন থেকে গলা খাকুনি দিয়ে বলল, কে আপনি? সে জান্নাতের দিকে না তাকিয়ে বলল, বিশ্বাসঘাতক। জান্নাত অবাক হয়ে বলল, পাইথন? এবার সে জান্নাতের দিকে তাকিয়ে বলল, তাহলে এখনো মনে রেখেছেন আমাকে? জান্নাত একটু হেসে পাইথনের পাশে গিয়ে বসলো, বলল, ভালোবাসার মানুষকে ভোলা গেলেও বিশ্বাসঘাতককে কখনো ভোলা যায় না। পাইথন বলল, তাহলে তো বিশ্বাসঘাতক হয় ভালো, অন্তত সারা জীবন কারো মনের জায়গা দখল করে থাকা যায়। জান্নাত বলল, আমি তো শুনেছি নেড়া বেল তলায় একবারই যায়, আপনি তো দেখছি ফাটা মাথা নিয়ে আবার বেলতলায় আসতে চাচ্ছেন। পাইথন বলল, কি করব বলেন, যা গরম পড়েছে যাতে মাথা ফাটলেও বেলের শরবত খাওয়ার লোভ সামলাতে পারছি না। আর সব বেলের গোড়া যে নরম হয় এমনটা না, কিছু বেল গাছে উঠতেই পারতে হয়। জান্নাত বলল, বাহ, কোন কলেজ থেকে মেয়ে পটানোর প্রশিক্ষণ নিয়েছেন? পাইথন বলল, সেই কলেজ থেকে যেই কলেজে পড়ানো হয়, গাড়ি ঘোড়া করে যে লেখাপড়া চলে সে। জান্নাত হাসতে হাসতে বলল, আবার উল্টো সুলভ। পাইথন জান্নাতের হাসি মুখের দিকে তাকিয়ে বলল, এবার তো পটে যান। জান্নাত পাইথনের হাত ধরে বলল, পটে গেলাম। রাতের বেলায় সবাই একসাথে খাবার খেতে বসেছে। তালিফ, ফারিস্তা, জিজা, পাইথন, জান্নাত সবাই খুব খুশি। জিজা বলল, আমার একজন মেহমান আছে। ফারিস্তা বলল, মেহমান? তাও আবার তোমার কে? দরগার কাছ থেকে কেউ বলল, আমি।
সবাই তাকিয়ে দেখলো সেদিকে। ফারিস্তা বলল, রাজা গারকুন, তাহলে আপনি জিজার মেহমান? গারকুন সুন্দর করে হাসি দিয়ে এসে চেয়ারে বসে বলল, রাজকুমারী মেহমান হওয়ার যোগ্য একজন রাজা ছাড়া আর কে হতে পারে? তালিফ বলল, সেটাই তো, তবে আমিও কিন্তু একজন রাজা। জিজা বলল, ঘন্টার রাজা। সবাই একসাথে হেসে উঠল। বন্ধুরা, এর মাঝেই আমরা ফারিস্তা 2 অর্থাৎ কুইন ফারিস্তা গল্পটির ইতি টানলাম। আশা করি পুরো গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা পুরো গল্পটি খুবই এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অপেক্ষা করবেন আমাদের চ্যানেল নতুন গল্পের জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।